নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 13 নভেম্বর যেটা ছিল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, সেই 13 নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে। মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল, এইরকম তর্ক কিন্তু চলবে। আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবে এই আলোচনাটা। সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে ঢাকায় জামায়াতের নেতৃত্বে ইসলামী 8 দলের মহাসমাবেশ হলো, কিন্তু যতটা গর্জে ছিল ততটা ঠিক বর্ষালো না, যতটা বাগাড়ম্বর ছিল ততটা আওয়াজ ছিল, বাস্তবে তেমন কিছুই দেখা গেল না। একই পুরনো কথা, গণভোট আগে করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে 2026 সালে কোনো নির্বাচন হবে না। পুরো গত 14 মাসের যে রাজনৈতিক হিসাব, সব হিসাবকে এলোমেলো করে দিয়েছে। পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে, পেঁয়াজ গোলালুতে নিয়ে গেছে। এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অসচ্ছল, যতটা প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। 13 তারিখ লকডাউনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেশের কি পরিস্থিতি। চলুন দর্শক, আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ঢাকায় জামায়াতের নেতৃত্বে ইসলামী 8 দলের মহাসমাবেশ হলো, কিন্তু যতটা গর্জে ছিল ততটা ঠিক বর্ষালো না, যতটা বাগাড়ম্বর ছিল ততটা আওয়াজ ছিল, বাস্তবে তেমন কিছুই দেখা গেল না। একই পুরনো কথা, গণভোট আগে করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে 2026 সালে কোনো নির্বাচন হবে না। এটি হচ্ছে পাঞ্চ লাইন। অর্থাৎ তারা নিজেরাই ঘোষণা দিচ্ছে যে যদি গণভোট না করা হয়, জুলাই সনদ না মানা হয়, তবে 2026 সালে নির্বাচন হবে না। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আমরা কিন্তু একথা আগেই বলেছিলাম। যা হোক, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি, কে বা কারা নিয়ন্ত্রণ করছে রাজনীতি, চলুন জেনে আসা যাক। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, সংবিধান অনুযায়ী গণভোট না হলে নির্বাচন হবে 2029 সালে। দাঁড়ান, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, 2029। তার যুক্তি হচ্ছে সংবিধানে 5 বছর পর পর নির্বাচনের কথা লেখা আছে। যেহেতু 2024 সালে নির্বাচন হয়েছে, তাহলে পরবর্তী নির্বাচন 2029 সালেই হবে। খুব যৌক্তিক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুক্তি কতটা যৌক্তিক এই মুহূর্তে। বর্তমান সরকার গঠিত হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সে, যেখানে রাষ্ট্রপতি সংকটকালীন সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। তাই অন্তর্বর্তীকালীন এই সরকার বেআইনি নয়, কিন্তু সংবিধান সম্মতও নয়, অবৈধ। কারণ তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে যে নথি এনে হাজির করেছিল, সেটিতে কোনো বিচারপতি সাইন করেননি বা প্রধান বিচারপতির সই জাল করা হয়েছে বলে তথ্য বেরিয়েছে। ফলে সরকার অবৈধ। যাই হোক, এই সরকারের দায়িত্ব হলো একটি নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এটি হচ্ছে স্বাভাবিক, যদি আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ধরি। এখন যদি বলা হয় যে 2029 সালের আগে কোনো নির্বাচন হবে না, তাহলে বুঝতে হবে যে এর পেছনে নিশ্চয়ই জামায়াতের বড় কোনো পরিকল্পনা আছে। পরিকল্পনাটি আসলে কি? আমার মনে হচ্ছে জামায়াত মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপিকে ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে হাতে ধরে। তারা হয়ে পড়বে রাজনীতিতে বি টিম। এই বি টিম থাকতে থাকতে জামায়াত নিশ্চয়ই ক্লান্ত। তারা চায় এ টিম হতে, এবং সে কারণেই সংবিধান বদলে ক্ষমতা আরো পাকাপোক্ত করে 2029 সাল পর্যন্ত নির্বাচনকে টেনে নিয়ে যেতে পারলেই সবচেয়ে সুবিধা হয়, তাই না? তাই তো। এবং সেজন্য গণভোট করে সংবিধান বদল করাটাই হবে সবচেয়ে নিরাপদ কাজ। জনগণ নির্বাচন করছে, ফলে গণভোট নামে একটি নির্বাচন দেওয়া হয়ে যাবে।
এবং তার মাধ্যমে নিজেদের পাপও মানে ৭১-এর যুদ্ধাপরাধের পাপও ধুয়ে ফেলা যাবে। কিন্তু প্রশ্ন হলো বর্তমানে মানে যে সংবিধান আছে তাতে তো গণভোটের ধারাই নেই, কিংবা থাকলেও সেটা সংসদীয় প্রক্রিয়ার ভেতরেই হতে হবে। অর্থাৎ সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতি চাইলে জনগণের মতামত জানতে গণভোট আহ্বান করতে পারেন। কিন্তু সংসদই যদি না থাকে গণভোটের প্রক্রিয়া শুরু হবে কিভাবে? মানে ডিম আগে না মুরগি আগে? আগে তো সংসদ থাকতে হবে, তারপরে সংসদে একটা বিল পাশ হয়ে সেই বিলের উপরে গণভোট হবে। মানে ধরুন যদি সংসদ এখন থাকতো তখন এই যে ৮৪টি ধারা বা ৪৮টি ধারা জুলাই সনদে আছে সেটি সংসদে আলোচনা হতো, সংসদে একটি বিল পাশ হতো। তখন রাষ্ট্রপতি যদি মনে করতেন যে এটিকে এখন জনগণের কাছে নিয়ে যাওয়া দরকার, তখন তিনি জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য একটি গণভোট আয়োজন করতে পারতেন। একটা মজার সিনারিও বলি, ধরুন শেখ হাসিনা এখনো পদত্যাগ করেছেন বলে কোনো প্রমাণ নেই, ফলে তিনি কার্যত এখনো প্রধানমন্ত্রী, সংসদ সদস্যরাও রয়ে গেছে। চাইলেই রাষ্ট্রপতি তাকে সংসদ পুনর্বহালের দায়িত্ব দিতে পারেন এবং তিনি সংসদ বসিয়ে এই জুলাই সনদকে সংসদে পাশ করানোর ব্যবস্থা করতে পারেন এবং পাশ করিয়ে তারপর গণভোটের ব্যবস্থা করতে পারেন। জামায়াত চাইলে কিন্তু কাজটা হতে পারে, কি বলেন? না, জামায়াত সেটা তো চাইবে না। যা হোক, এটা একটা দুষ্টুমি ধরনের কথা বললাম। এত রাজনীতির কচকচি কাহাতকার ভালো লাগে বলেন? একটু ১৩ নভেম্বর যেটা ছিল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, সেই ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে। মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল, এই রকম তর্ক কিন্তু চলবে। আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবে এই আলোচনাটা। সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি, আর আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিয়েছে। এটা তারা কিসের ভিত্তিতে বলছে? তারা বলছে জনশূন্য রাজপথ, ফাঁকা সড়ক, অপেক্ষাকৃত কম যানবাহন, মানে হাতে গোনা যানবাহন, অফিস আদালতে এক ধরনের ঢিলেঢালা ভাব, খোলা হয়তো ছিল কিন্তু কাজে কর্মে এক ধরনের ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। এইসবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল ১৩ নভেম্বর। এটা কিন্তু এক অর্থে সত্যি যে অনেককেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি। এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন। কেউ কেউ এটিকে ভয়ও বলছেন। এসবের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে। রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন ১৩ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এরপর কি? এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বা বাড়তে থাকবে। লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি। ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে। এবং ১৬ ও ১৭ নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন, কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। এই দুদিনকেই বলা হচ্ছে ইউনূস সরকারের জন্য ডেডলাইন। ঢাকায়, চট্টগ্রামে, এমনকি জেলা শহরগুলোতেও বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ। যে বললাম, ঘর থেকে বেরোয়নি, খুব প্রয়োজন না হলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন, অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা, সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম। ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু ঢিলেঢালা ভাব ছিল। এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন, মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন। এবং এই নীরব সমর্থনকেই আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলেছে, এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনূস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালাবদলটি মানে ঘটতে শুরু করতো না। এটি তাদের বক্তব্য।
রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে, এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ? আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায়। তাদের বক্তব্য, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টালমাটাল। তাই তারা আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয়, ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো গত 14 মাসের যে রাজনৈতিক হিসাব, সব হিসাবকে এলোমেলো করে দিয়েছে। পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে, পেঁয়াজ গোলালুতে নিয়ে গেছে। এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অসচ্ছল, যতটা দুর্বল এবং যতটা অসহায় মনে করা হচ্ছিল, কিন্তু বাস্তবিকে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করল, যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো, বিক্ষোভ প্রদর্শন করলো, এবং যেভাবে তাদের ভয়, দ্বিধা, সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো, যেভাবে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো, এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি। পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে, ভাঙ্গাতে, মাওয়াতে যে ঘটনা ঘটেছে, ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে, এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। এইভাবে লাঠি সোঁটা নিয়ে, ঢাল নিয়ে, তলোয়ার নিয়ে, সরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে, এবং সেখানে পুলিশকে আসলে এত, তাদের যে সংখ্যা, যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ এখানে আসলে সফট হতে হয়েছে, কৌশল অবলম্বন করতে হয়েছে। সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্যবারের মতো, গোপালগঞ্জের মতো। তো এটা কেন হলো, কিভাবে হলো, এটা নিয়ে আসলে যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন, তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে, বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন, কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো বিষ ক্রিয়া তৈরি করেন, ওটা কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে। আওয়ামী লীগকে দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল, সেটি হলো আওয়ামী লীগের অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে, সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল। এখানে ব্যক্তিকে টার্গেট না করে, প্রতিষ্ঠানকে টার্গেট না করে, তারপরে যেই গদবাঁধা যে কথাগুলো সেইগুলো না বলে, যদি স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে, এত টাকা নিয়েছে, এইভাবে এখানে এখানে আছে, এই জিনিসগুলো যদি বারবার প্রচার করা হতো, তাহলে এটার সুফল সরকার এবং বিএনপি জামাত বেশি পেত। কিন্তু যেভাবে 32 নম্বর ভাঙা হয়েছে, যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগের অফিসগুলো তছনছ করে দেওয়া হয়েছে, যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে, ঘাটে, পথে, মাঠে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, কোনো বিষয় নয়, যাকে টার্গেট করা হয়েছে তাকেই সর্বোচ্চ শক্তি দিয়ে, কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি পারেন, মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র, তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না, তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো পিটুনি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো। ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কী ধরনের, শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণ এই লকডাউনের আগে, পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি। 2 নম্বর হলো যে
আপনি যখন একটা মন্দ কাজ করবেন, আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। যেমন টিএসসিতে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা, একজন সাহসী নেতা, তার একটা ভিডিও ফুটেজ একেবারে ভাইরাল হয়ে পড়েছে, পিছনে একটা পটকা ফুটেছে, তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন, এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে। এটা কিন্তু হওয়ার কথা নয়। মানে বিপ্লবের যে স্পিরিট, তারা শেষ দিন পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো, নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত, ওনাদের মতো সাহসী থাকবেন, কিংবা প্রেসিডেন্ট নাসের, গামাল আব্দেল নাসেরের মতো থাকবেন, কিংবা বঙ্গবন্ধুর মতো থাকবেন। তার সামনে মিলিটারি গেছে, গুলি চালাবে, সব মানুষ মানে তার পরিবারের সবাইকে মেরে ফেলছে সে তিনি জানেন। এই অবস্থাতে তিনি ধীরে সুস্থে সিগারেট ধরালেন এবং সিংহ পুরুষের মতো সিঁড়ির সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন, তোমরা কারা? এত বড় সাহস! আমি এই দেশের প্রেসিডেন্ট, আমার কাছে এসেছো অস্ত্র হাতে, কে তোমাদেরকে পাঠিয়েছে? মানে কল্পনা করতে পারেন যে নেতা কাকে বলে? এটা তো রিটেন। আপনি আমি হলে কি করতাম? পালাতাম, কাঁদতাম, জ্ঞান হারাতাম। তো এই জিনিসগুলো মানুষ যখন করে, তখন আসলে সে রিয়েল লিডার নয়, অথবা রিয়েল লিডার কিন্তু তার আশেপাশে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে, তাকে তখন পালাতেই হবে। তো সেই দিক থেকে এই যে লকডাউনের ফলে যা কিছু হয়েছে, সেটা হলো যারা ক্ষমতা